আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকে হাতে। আমি একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। ১ম ব্রেকিং খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অহংকার চূর্ণ করে দিল ইরান। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত বা ভূপাতিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরানের কাছে অবশেষে নতি স্বীকার করল দখলদার বাহিনী। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইয়েমেনে ড্রোন ঢুকে পড়েছে ইসরায়েলের ভেতরে। কি হলো তারপর? পাশাপাশি হিজবুল্লাহ এবং দখলদার বাহিনীর সংঘর্ষ অব্যাহত আছে এবং ডোনাল্ড ট্রাম্প শেষ রাতে নেতানিয়াহুকে কি বলেছিল? চলুন আমি একটা করে এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। শুনতে দেখতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে কমেন্ট করবেন। যদি সব ঠিক থাকে তো ভালো। ভাই অনেকদিন পরে লাইভ দেখতেছি। কেন ভাই অনেকদিন পরে দেখছেন কেন? কোথায় ছিলেন এতদিন আপনি? লন্ডন থেকে জাহির শুভেচ্ছা জানিয়েছেন না ভাই? আপনাকেও শুভেচ্ছা। আমার প্রিয় শহর লন্ডন। অনেকদিন লন্ডনকে মিস করছি। দেশে আসার পর আর যাওয়া হলো না। যাবো ইনশাআল্লাহ শিগগিরই। কাতার থেকে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, তিনি ৪ বছর আমার ভিডিও দেখছেন। জি, আপনার জন্য ভালোবাসা। হবিগঞ্জ থেকে আনোয়ার হোসেন। জি। আসেন আমি একটা করে খবরে যাচ্ছি। সব ঠিক আছে কিনা? ওকে? সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বেঁচে আছেন, শহীদ হয়ে গেছেন, প্লিজ জানাবেন। এখন পর্যন্ত এরকম কোনো খবর পাইনি যে তিনি শহীদ হয়ে গেছেন। যতটুকু আমাদের কাছে তথ্য ততটুকুই দিব। তিনি তো কালকেও স্টেটমেন্ট দিয়েছেন। আজকে এরকম খবর কিছু গণমাধ্যমের উড়াধুরা খবরের উপর এখনো আস্থা রাখতে চাই না। নির্ভরযোগ্য কোনো সূত্রের খবর পেলে অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। দর্শক, ১ম যে খবরটি, ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা আপাতত বন্ধ আছে। এর প্রধান কারণ হলো ইরানকে নিয়ে ইসরায়েলের যে পরিকল্পনা ছিল সেটা ভেস্তে গেছে। দুটো বিষয় আমাদের আলোচনায় এসছে। আমি দুটো বিষয় তুলব। একদম রাইট কোনটা আমি বলতে পারবো না, অন্য কেউ বলতে পারবো না, সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া। অর্থাৎ আমেরিকার সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের অনুমতি নিয়েই ইসরায়েল এই হামলাটি করেছিল। কেউ বলছে এখানে ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছিল না বা ডোনাল্ড ট্রাম্প পূর্বে জানতেন না, কিন্তু সামরিক বাহিনী জানতো আমেরিকার। যখন ইরান নিজ থেকে বৈরুতে হামলার প্রতিশোধ হিসেবে আক্রমণটা শুরু করলো, ইরান খুব বড় আকারে আক্রমণ করেছে। পাল্টা জবাবে ইসরায়েল ট্রাম্পের নির্দেশ অমান্য করে ট্রাম্প বলেছিল যেন ইরানে পাল্টা হামলা না করে। তারপর ২.৫ থেকে ৩ ঘন্টা পর ইসরায়েল কিন্তু রিটালিয়েট করেছে ইরানে এবং ইরানের পেট্রোকেমিক্যাল কয়েকটি গবেষণা বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিট করে। উত্তরে ইরান তার দ্বিতীয় অ্যাটাকগুলো হাইফা থেকে শুরু করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানগুলোতে টার্গেট করে। তাদের বিমানবন্দর নেভাত্তাম কি জানেন? যারা আমার ভিডিও নিয়ে দেখেন তারা জানেন। নেভাত্তাম হলো আমেরিকা থেকে পাওয়া ইসরায়েলের সবচেয়ে আধুনিক যে যুদ্ধ বিমান F-35 5th প্রজন্মের স্টিলথ প্রযুক্তির। সেই নেভাত্তাম বিমানবন্দরে ইসরায়েল তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোকে সংরক্ষণ করে বা রাখে। এখান থেকে ফ্লাই করে এবং এখান থেকে ইরানে বা বিভিন্ন দেশে আক্রমণ করে। সেখানে হিট করেছে ইরান। পাশাপাশি তাদের যে বেন গুরিয়ন বিমানবন্দর সেখানে হিট করেছে। তো এরপর আরো কয়েকটি জায়গায় যখন হিট করা হয়েছে, ইসরায়েল সবগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি। পরবর্তী ইসরায়েল দেখলো যে তারা ইরানের কাছে যে মারটা খেয়েছে, ইরানকে যতটুকু মেরেছে তার চেয়ে ডবল মার তারা খেয়েছে। ইরান বলল, আমরা আরো বড় পরিসরে অ্যাটাক করতে যাব। অ্যাটাক না করে। ইরান বলল, ওকে ফাইন, যদি ইসরায়েল আমার উপর পাল্টা অ্যাটাক আর না করে আমি করব না, তবে আরেকটা শর্ত আছে। ইসরায়েলের হামলা হতে পারবে না। যদি লেবাননে হামলা হয়, ইরান আবারও অ্যাটাক করবে। তো দুই দেশের মধ্যে আপাতত চুপচাপ
একে অপরকে আপাতত মারছে না। কিন্তু লেবাননে আক্রমণ দুপক্ষের মধ্যে চলছে দক্ষিণ অঞ্চলে, এটা বৈরুতে। বৈরুতে আক্রমণের প্রতিশোধ কিন্তু ইরান নিয়েছে। এটা বৈরুত শব্দটা খেয়াল রাখবেন, রাজধানী। তো লেবাননের দক্ষিণে দখলদাররা হিজবুল্লাহর উপর অ্যাটাক করছে। হিজবুল্লাহ তাদেরকে চারদিক থেকে ঘিরে অ্যাটাক করছে। খেলা কিন্তু দুই পক্ষে চলছে, উইকেট দুই পক্ষেই যাচ্ছে। অর্থাৎ ওরা যেই জায়গাগুলো দখল করেছিল দখলদাররা, যেখানে মার্কাবা সহ বিভিন্ন ট্রুপ ক্যারিয়ার নিয়ে তারা এসছে, যেখানে সামরিক বাহিনীগুলো পতাকা উড়িয়ে ঘাঁটি গেড়েছে, সেই জায়গাগুলো খুঁজে খুঁজে হিজবুল্লাহ এখন হিট করছে। হিজবুল্লাহর অ্যাটাকে প্রচুর হতাহতের খবর আসছে, কিন্তু এই পরিসংখ্যানটা কখনো সঠিকভাবে দেয়া যাবে না। এর প্রধান কারণ, ইসরায়েল কখনো সঠিকটাকে অ্যাডমিট করে না। তো হিজবুল্লাহর খেলা টানা চলছে। এরই মধ্যে আপনারা জানেন যে কালকে হুতিরা ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলে অনেকগুলো মিসাইল মেরেছে। আজকে একটি খবর আসছে যে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে একটি হুতিদের ড্রোন, ছোট আকারের একটি ড্রোন, এবং সেটা বিভিন্ন অঞ্চল ঘুরে হুতিকে পারফেক্ট করেছে। পরবর্তী সেটাকে দুটো প্যাট্রিয়ট মিসাইল দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে অল্প দামি ড্রোনটাকে ভূপাতিত করতে হয়েছে কাকে? ইসরায়েলকে। এক ধরেন একটা 1 লক্ষ টাকার ড্রোন, তাকে মারতে 1 কোটি টাকার ড্রোন মারা লাগলো। আরো বেশি হবে, 10 কোটি টাকার ধরেন একটা মিসাইল মারা লাগলো, এরকম। তো এই খেলাগুলো ইরান খেলছে তার মিত্রদের দিয়ে এবং নিজেও খেলছে। অল্প টাকায় বেশি টাকা ক্ষতি করা। তো বলা হচ্ছে যে এই মূল্যবান প্যাট্রিয়ট মিসাইল দিয়ে সেই ছোট্ট ড্রোনটাকে ইন্টারসেপ্ট করতে হয়েছে, অথচ তার মধ্যেই হিজবুল্লাহ যা নেওয়ার ড্রোন দিয়ে নিয়ে নিচ্ছে, মানে লোকেশন ট্র্যাক করে নিয়ে ফেলছে। তো এই অবস্থার মধ্যে মোটামুটি নেতানিয়াহু বুঝতে পারছেন যে ইরান এবার মিশনটা অন্যভাবে শুরু করতে চায়। চারদিক থেকে ইরান তার প্রক্সি বাহিনীগুলো দিয়ে ইসরায়েলকে অ্যাটাক করার যে প্ল্যানটা করছে, ডোনাল্ড ট্রাম্প আপাতত ইসরায়েলকে রক্ষা করেছেন। কারণ ইরান 40 দিনের যুদ্ধেও হুতিদের এভাবে ব্যবহার করেনি। একদিন বোধহয় হুতিরা অ্যাটাক করেছিল, আর এবার অ্যাটাকটা ইরান করার সঙ্গে সঙ্গে হুতিরাও অ্যাটাক শুরু করেছে। বলা হচ্ছিল যে এটা আর একদিন দুদিন থাকলে ইরাক থেকেও অ্যাটাক শুরু হয়ে যেত। হিজবুল্লাহ তো অ্যাটাক করছেই, চতুর্মুখী অ্যাটাক। এখান থেকে মিস্টার নেতানিয়াহুকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে বললেন যে তোমাকে আমি নিষেধ করেছিলাম তুমি যুদ্ধটা করো না, ইরান তোমাকে মেরেছে, তুমি চুপ থাকো। পরবর্তী বিষয়টা আমরা দেখতাম, তুমি আমার কথা শোনোনি। তোমাকে এটুকু বলতে পারি, এই যুদ্ধ তুমি লড়তে পারো, আমার আপত্তি নেই, বাট তুমি যদি ইরানের সাথে পেরে না ওঠো, তুমি আমার সাহায্য চাইলে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তুমি ইন্ডিভিজুয়াল একটা দেশের প্রধানমন্ত্রী, তুমি যদি মনে করো যে তুমি যুদ্ধ করতে চাও, করো, কিন্তু তুমি বিপদে পড়ে আমার সাহায্য চাইলে আমি সাহায্য করতে পারবো না। তার প্রধান কারণ, এমনিতেই আমার অবস্থা 12টা বেজে গেছে। পুরো আমেরিকায় যুদ্ধ চায় না, আমেরিকার এস্টাবলিশমেন্ট যুদ্ধ চায় না, পেন্টাগন যুদ্ধ চায় না, জনগণ যুদ্ধ চায় না। আমার জনপ্রিয়তা 80% মাইনাসে চলে গেছে। মধ্যবর্তী নির্বাচনে আমাকে 16 থেকে 20% মানুষ চায় কিনা সন্দেহ। এই অবস্থায় আমি আর তোমাকে টেনে নিতে পারবো না, তোমাকে বহন করতে পারবো না, সেই শক্তি আমার নাই। তুমি করো কি করবা সেটা তোমার বিষয়, কিন্তু মার খেয়ে তুমি আমার সাহায্য চাইলে আমি আসতে পারবো না। এরপর নেতানিয়াহু বেলুনের হাওয়া বের হয়ে গেলে কেমন হয় বুঝতে পারছেন তো? এরকম হয়ে গেছে। দর্শক, মাসুম ভাই ভারতের জন্য কিছু দোয়া করে দেন। আচ্ছা, দোয়া করে দেব আজকে ভারতের জন্য। কি নরেন্দ্র মোদির জন্য? কি হলো? ক্যামেরা বারবার আমাকে ছেড়ে দিচ্ছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্র তার একটি অহংকারের অ্যাটাকিং হেলিকপ্টার, নাম হলো অ্যাপাচি। এটি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল। ইরান সেটাকে খেয়ে দিয়েছে। এখন প্রশ্ন করবেন যে ইরান এটা কিভাবে খেলো? ইরান কোনো মিসাইল মারেনি, ড্রোনও মারেনি, অটোমেটিক খেয়ে ফেলছে।
এটিকে ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ারের মাধ্যমে খতম করেছে ইরান। আপনাদের মনে আছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে পাকিস্তান এই ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার ব্যবহার করে রাফেলকে সার্চ করেছিল। সে প্রযুক্তি তুরস্ক দিয়েছিল পাকিস্তানকে। এখন যেটা হচ্ছে সেটা হলো এই হরমুজ প্রণালীতে অ্যাপাচি হেলিকপ্টারটা ঢুকেছিল এবং এটাকে ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ারের মাধ্যমে এটা সিস্টেমকে লস করে দেয়, হ্যাক করে বা কোনোভাবে এটা লস করে দেয়। বিমানটা তার নির্ধারিত জিপিএস ভুলে যায়, লোকেশন ভুলে যায় এবং এটা কন্ট্রোলহীন হয়ে যায়। এটার স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। এটা যে কোনো কমান্ড দেবে সেই কমান্ড তার সক্ষমতা হারায়। ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেমটা এরকম হয়। ধরেন পাইলট এটিকে চালাবে, তার একটা জায়গায় বসে সে একটা জিপিএসকে ধরে এটা চলে। এত স্পিড একটা বিমান যখন যায়, আপনি বলেন এই বিমানটাকে নিয়ন্ত্রণ পাইলট কিভাবে করে? তার স্ক্রিনে একটা সিস্টেম বসানো থাকে, সেই সিস্টেমে সেই রুট ধরে সেটাকে চলতে হয়। এটাকে যখন ব্ল্যাক হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এটা যখন আর চলার পথ খুঁজে পায় না, সিস্টেম লস হয়ে যায়, তখন এটা ভূপাতিত হওয়া ছাড়া বিকল্প পথ থাকে না। তো ঠিক অ্যাপাচির ক্ষেত্রে এমন কিছু হতে পারে, আবার বলছি হতে পারে, ধারণা করা হচ্ছে। কারণ এখন পর্যন্ত আমেরিকা বলেনি ইরান কোনো হামলা করেছে, আর ইরানও বলেনি তারা হামলা করেছে। প্রশ্ন উঠল আমেরিকা হরমুজে এসে আর ফিরতে পারছে না কেন? তাদের ডিস্ট্রয়ার এসছে, আগুন ধরে চলে গেছে। রণতরী এসছে, আগুন ধরে চলে গেছে। গ্রিস বন্দর এখন সেটা চিকিৎসা চলছে। রিফুয়েলিং ট্যাঙ্কার আসছে, সেটাও কট হয়ে গেছে। F-35 এসছে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে, কোন রকম জরুরি অবতরণ করে এটা এই অঞ্চল ত্যাগ করেছে। MQ-9 রিপার আসছে, কয়েক দফা কয়েকটি ড্রোন ভূপাতিত হয়ে গেছে। এবার অ্যাপাচি হেলিকপ্টার। অর্থাৎ আমেরিকা এই অঞ্চল থেকে তার যে অ্যাক্টিভিটিস, নজরদারি বা আক্রমণ ভাগ সাজানোর জন্য যার পরিকল্পনা, সেগুলো তার এই এয়ারক্রাফট দিয়ে তৈরি করছিল। আর যেগুলি হরমুজ প্রণালীতে ঢুকেছে কোনো না কোনোভাবে, সেগুলো এভাবে বিপদে পড়েছে। ওই যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো, কোনো জাহাজ গেলে নিচে চলে যায়। তো হরমুজ প্রণালী এমন কি তাবিজ বসিয়ে রেখেছে ইরান, যেখানে আমেরিকা গিয়ে সুষ্ঠুভাবে আর ফিরে আসতে পারছে না। আমেরিকা আসলে বড় বেকায়দায় পড়ে গেছে। একদিকে তারা না পারছে হরমুজ প্রণালীর কন্ট্রোল নিতে, তারা অনেকদিন এখানে নেভাল ব্লকেট তৈরি করে রেখেছে, কিন্তু ইরানের জাহাজ আসছে যাচ্ছে সবই করছে, দুই একটা জাহাজে আক্রমণ করা ছাড়া কিচ্ছু করতে পারেনি। তার মানে আমেরিকা যে নেভাল ব্লকেট করে ইরানকে চাপে ফেলতে গেছে, উল্টো তারা নিজে চাপে পড়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সাথে তার আলোচনা চলছে, আলোচনা শীঘ্রই শেষ হয়ে যাবে এবং দ্রুত একটা সমাধান হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প উভয়মুখী সংকটে আছে। একদিকে তার কথা শুনছে না ইরান, একদিকে তার কথা শুনছে না ইসরায়েল, একদিকে তার জনগণ বুঝে গেছে ট্রাম্প একটি অজনপ্রিয় যুদ্ধে নেমে তার জনপ্রিয়তাকে শেষ করে দিয়েছে। সবকিছু মিলে ট্রাম্পের অবস্থা এখন করুন। তিনি এখন ইরানকে বলছেন যে তুমি আর আক্রমণ করো না, আমি ইসরায়েলকে বুঝিয়েছি, আসো আমরা শান্তির দিকে হাঁটি। ট্রাম্পের অবশেষে মনে হলো শান্তির দিকে হাঁটার কথা। ইরান বলে দিয়েছে আমার 24 বিলিয়ন মার্কিন ডলার ফেরত দাও, আগে সবার আগে ফেরত। তুমি যে বলছো তোমার মিত্রদের, যেই গালফ কান্ট্রিকে তুমি ক্ষতিপূরণ হিসেবে আমার টাকা দেবা, তুমি দেয়ার কে? তাহলে প্রশ্ন হলো তুমি আমার টাকাগুলি ওদেরকে দিবা, এই আক্রমণের আগে সেই টাকা তো আমার ছিল, তখন আমাকে দাওনি কেন? তোমার এই জুলুম আমি আর নেব না। আলোচনা যদি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হয়, তোমাকে আমার 24 বিলিয়ন আমার জব্দকৃত অর্থ সম্পদ ফেরত দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালী আমার কন্ট্রোলেই থাকবে, এখান থেকে আমরা টোল নেবই, কোনো ছাড় নেই। আর তোমার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইউরেনিয়াম ইস্যুতে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না, সেটা আরো 60 দিন পরে আলোচনা করো। আর ইউরেনিয়াম আমি কোনোভাবেই, তোমাকে দূরের কথা, কোনো রাষ্ট্রের হাতে দিতে রাজি নই। আর এই ঠিক এই বিষয়টি রাজি নই সঙ্গে যুক্ত হয়ে গেছে IAEA, যারা আন্তর্জাতিক পরমাণু গবেষণার প্রধান ব্যক্তিরা আছেন। তারা এখন বলছেন ইরান কি এই যুদ্ধবিরতির সময়ের মধ্যে কোনো নিউক্লিয়ার বানিয়ে ফেলছে কিনা, কারণ তাদের কাছে ইরানের ইউরেনিয়াম নিয়ে কোনো তথ্য নাই। কারণ ইরান IAEA এর সকল মেম্বারকে ইরানে প্রবেশ নিষেধ করে দিয়েছে, কারণ
ইরান অভিযোগ করেছে এরা ইসরায়েল এবং আমেরিকার হয়ে কাজ করেছে, যে কারণে আমেরিকা এবং ইসরায়েল নিখুঁতভাবে তাদের নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করতে পেরেছে। এখান থেকে তথ্যগুলো তারা সেখানে লিক করে। এই কারণে ইরান IAEA কে আর ইরানে ঢুকতে দেবে না। যার ফলে তারা এখন আতঙ্কিত যে ইরান এই সময়টির মধ্যে নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেললো কিনা। সম্ভাবনা এটি সবচেয়ে বেশি। আর তাই আমেরিকা বারবারই বলছে, তোমার ইউরেনিয়াম অন্য কাউকে দাও, লাগলে আমাকে দাও না, অমুককে দাও। আমি দেখতে চাই তুমি ইউরেনিয়ামটা কোনো বোতলের মধ্যে ঢুকে বোমা বানাইছো কিনা, নাকি ইউরেনিয়ামটা তুমি এখনো রেখে দিছো তোমার পজিশন মতো। আমি এটা একটু কনফার্ম হতে চাই। কারণ আবার ইরান কেন বলছে আমি ইউরেনিয়াম নিয়ে কোনো কথা বলতে রাজি না, তার মানে ইরান ওইটাকে বোতলে ঢুকে ফেলছে, মানে বোমা হয়ে গেছে। এই ডাউটটা এখন সবার মাঝে। বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।